বঙ্গীয় বিজ্ঞান পরিষদের আজকের অনুষ্ঠানে আমাদের শ্রোতাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এই করোনার মহামারীর সময় আমাদের নিয়মিত অনুষ্ঠানগুলো আমাদের যে পরিষদের যে সভাগৃহ সেখানে করতে পারছি না, আপনারা জানেন। আপনারা কেউ কেউ এর মধ্যে আগেও শুনেছেন, কিন্তু পরিষদের নিয়মিত কাজকর্ম না চালাতে পারলেও যতটা সম্ভব আমরা চেষ্টা করছি যেভাবেই হোক আমরা কিছু কিছু অন্তত কার্যক্রম চালু রাখতে চাইছি। যেমন ধরুন, আমাদের যে জ্ঞান বিজ্ঞান পত্রিকা, সেটা আমরা প্রথম দিকে আমাদের বার করতে পারিনি। আপনারা এখানে অনেকেই যারা শুনবেন আমাদের সদস্য আছেন, আপনারা জানেন যে জ্ঞান বিজ্ঞান পত্রিকা আমরা একটু অনিয়মিত হয়ে গিয়েছিল। মে মাসের সংখ্যাটা, যেমন মার্চের সংখ্যাটা রেডি হয়ে যাওয়ার পরে আমরা সেই সময় লকডাউন হয়ে যাওয়ার ফলে আমরা পাঠাতে পারিনি। তারপরে আস্তে আস্তে আমরা এখন শারদীয় সংখ্যাটা আমরা গত 10 তারিখে, ঠিক এক সপ্তাহ আগে আমরা প্রকাশ করেছি। আপনারা অনেকেই হয়তো পেয়ে গেছেন, যারা পাননি আমাদের সদস্যরা, গ্রাহকরা হয় পরিষদ থেকে আপনারা জানেন যে শারদীয় সংখ্যাটা আমরা সাধারণভাবে বুক পোস্ট করি না, হয় আমাদের কাছ থেকে হাতে নিয়ে যেতে হবে পরিষদের অফিস থেকে, অথবা 30 টাকা যদি আপনারা পাঠিয়ে দেন আমাদের পরিষদের ঠিকানা এবং তার সঙ্গে যদি আমাদের পরিষদের অ্যাকাউন্টে মেল করেন, তাহলে আমরা ওটা রেজিস্ট্রি পোস্টে পাঠাই। এর মধ্যে অনেকেই নিয়েছেন, পেয়েও গেছেন, কেউ কেউ আমরা জানি, খবর পেয়েছি। তা এইভাবে আমরা আমাদের কাজগুলো চালু রাখার চেষ্টা করছি। নভেম্বরের সংখ্যা আমরা আশা করছি যে আমরা সময় মতো প্রকাশ করতে পারবো। সমস্যা আছে, আপনারা সবাই বুঝতে পারছেন সমস্যা আছে, এবং হয়তো অনেকেই দেখেছেন যে আমরা একটা আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছি। আমাদের পরিষদের যে সমস্ত দৈনন্দিন কার্যকলাপ চালানোর জন্য আমাদের কিছু কিছু নিয়মিত খরচপাতি তো আছেই, অনেকেই সাহায্য করছেন। এছাড়া অনলাইনে আমাদের শারদীয়া পত্রিকা বিক্রির ব্যবস্থা করা হয়েছে এবছর। যদি আমাদের পেজে দেখতে পাবেন, তার ঠিকানা দেওয়া আছে, বা যদি আমাদের কাছে সরাসরি আপনারা টাকা ট্রান্সফার করেন, যারা সদস্য নন তাদের জন্য বলছি, যারা এই শারদীয় সংখ্যাটা পেতে চান, আমাদের শারদীয় সংখ্যায় 50টি লেখা আছে এবং খুবই উচ্চমানের পত্রিকা হয়েছে, যদিও আমি নিজেই বলছি, তাহলেও এখন সেটা আপনারা পেতে পারেন। এরপরে আমরা চলে আসছি আমাদের আজকের বক্তৃতার প্রসঙ্গে। আজকের বক্তৃতার আমাদের যে বক্তৃতাটির নাম, সেটা হচ্ছে রাজেন্দ্রনাথ হরেন্দ্রনাথ হরিলাল মজুমদার স্মৃতি বক্তৃতা। এই বক্তৃতাটির জন্য আমাদের সহায়তা করেছিলেন ডক্টর শিশির মজুমদার। শিশির মজুমদারের ইচ্ছানুসারে তার বাবা, জ্যাঠামশাই, দাদু, এদের নামে এই বক্তৃতাটি চালু হয়েছে। এটি হচ্ছে 13 নম্বর ত্রয়োদশ বক্তৃতা। এর আগে বক্তৃতা যারা দিয়েছেন গত 12 বছরে, অরূপ দাস। এটা মূলত ডক্টর মজুমদারের ইচ্ছানুযায়ী আমরা যেটা করি, এটা মূলত কোনো একটি ডাক্তারি বা ওই সংক্রান্ত তার কোনো বিষয়ে আমরা বক্তৃতাটা আয়োজন করি। তো এর আগে যারা বক্তৃতা দিয়েছেন, ডক্টর অরূপ দাস, ডক্টর শঙ্কর কুমার নাথ, ডক্টর অজয় গুপ্ত, ডক্টর অমল রায়চৌধুরী, ডক্টর সুকুমার মুখার্জি, ডক্টর MS ঘোষ, ডক্টর শিবেন সাহা, ডক্টর বিশ্বনাথ রায়, ডক্টর নিশীথ রঞ্জন চৌধুরী, ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী, ডক্টর অশোক কুমার আচার্য, ডক্টর অভিজিৎ চৌধুরী। এর আগে এই 12 জন বক্তৃতা দিয়েছেন। এটি ত্রয়োদশ বক্তৃতা। এটি দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, ডাক্তার তমনাশ ভট্টাচার্য, সুপরিচিত ডাক্তার, এবং অন্যান্য অনেক দিক দিয়েই তার নাম আমরা সবাই জানি। তিনি বলবেন শঙ্কা, সংশয়, স্বাস্থ্য এক অতিমারীর আবহে। ডক্টর ভট্টাচার্যকে আমি বলবো, তার আগে কয়েকটি কথা বলে নি। সে একটা হচ্ছে যে
এর আগে আমরা দুটি বক্তৃতা শুনেছেন আপনারা, আমরা আয়োজন করেছি। একটি দিয়েছিলেন অ্যান্টার্কটিকা বিষয়ে ডক্টর প্রফেসর পুনর বসু চৌধুরী, আরেকটি দিয়েছিলেন রজার বেকন ও অক্ষয় কুমার দত্ত। রজার বেকনের 800তম জন্মবর্ষ উপলক্ষে দিয়েছিলেন ডক্টর মানস কুমার দাস, ডক্টর মানস প্রতিম দাস, মাফ করবেন মানসবাবু, মাফ করবেন, আপনি শুনছেন আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আজকের বক্তৃতা শঙ্কা সংশয় স্বাস্থ্য এক অতিমারীর আবহে, বলবেন ডক্টর তপনাশ ভট্টাচার্য। ডক্টর ভট্টাচার্য। সবাইকে আমার প্রণাম, শুভেচ্ছা জানিয়ে, এবং বিশেষভাবে আমি কৃতজ্ঞ বঙ্গীয় বিজ্ঞান পরিষদের মতন একটি সংস্থার কাছে, যারা তাদের একটি স্মারক বক্তৃতার জন্য আমাকে বলেছেন। আমার আজকের এই বক্তব্য যেটা আমি আপনাদের সামনে রাখবো, তার শিরোনাম মোটামুটি এইরকম যে শঙ্কা সংশয় স্বাস্থ্য এক অতিমারীর আবহে। আমরা এক এক করে বিষয়গুলো একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। দেখুন, প্রথম যে শব্দটা শিরোনামের, সেই শঙ্কা শব্দ অর্থাৎ ভয়। যখন একটি শিশু জন্মায়, তার প্রাথমিক যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার মধ্যে যারা ট্র্যাডিশনাল সাইকোলজিস্ট, তাদের ভাষ্য অনুযায়ী যে তার মধ্যে থাকে হচ্ছে একটা ভয়। অর্থাৎ অপু যেরকম অচেনার আনন্দ খুঁজে পেয়েছিল, একটি প্রাণী জন্মানোর সময় তার একটা অচেনা আতঙ্কের মধ্য দিয়ে তার প্রথম অভিঘাত ঘটে থাকে। তারপরে ক্রোধ বা অ্যাঙ্গার, তারপরে তার প্রবৃত্তি হিসেবে প্রেম অর্থাৎ লাভ, এই প্রবৃত্তিগুলো জন্ম হয়। কিন্তু আদিমতম প্রবৃত্তির মধ্যে শঙ্কা বা ভয়টা রয়েছে। এখন এই শঙ্কা বা ভয়টা আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায়, আমাদের ধারণায় আমরা নিজেদের মতন করে বুঝে নিতে চাই। সাধারণভাবে আমরা ভয় পাই তাকে, যার সম্পর্কে আমাদের কেউ ভয় দেখায়, বা যাদেরকে আমরা, যার সম্পর্কে যথেষ্ট কিছু জানি না, জানার সম্ভব হয় না, জানার সুযোগ ঘটে না, আমরা সেই জিনিসগুলো সম্পর্কে আতঙ্কিত থাকি। অর্থাৎ এই ভয়ের ব্যাপারটা, অর্থাৎ শঙ্কার ব্যাপারটা আমাদের কিছুটা অজ্ঞানতার থেকে, কিছুটা আমাদের অনিশ্চয়তার থেকে, অনিশ্চয় ভাবনার থেকে, অনিশ্চিত ভাবনার থেকে জন্ম নিয়ে থাকে। এখন চিকিৎসা বিজ্ঞানের একটা মজা আছে। অন্যান্য বৈজ্ঞানিক যে ধরনের চিত্রগুলো দেখা যায়, অর্থাৎ সাধারণভাবে, সেক্ষেত্রে আমাদের চিকিৎসা শাস্ত্রের যারা প্রায়োগিক দিকটায় চর্চা করে থাকেন, তারা সবসময় আমরা একটা কথা বলে থাকি যে এখানে 2 আর 2 সবসময় 4 হয় না, কখনো 5ও হতে পারে, কখনো 3ও হতে পারে। এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা একটা সাধারণ অত্যন্ত মামুলি ধরনের জ্বরের ক্ষেত্রে হতে পারে, আবার একটা কর্কট রোগ বা ক্যান্সারের মতন জটিলতার থেকে হতে পারে। এখন এই যে অনিশ্চয়তা, অর্থাৎ
একটা খুব সাধারণ মানে অসুখ করেছে বলে আমরা যাকে ভাবি, সেটা একটা কোনো আপাতভাবে তেমন কিছু না মনে হলেও বাস্তবিক অর্থে সেটা হয়তো কোনো জটিলতম রোগ বা অসুখের বহিঃপ্রকাশ। আমরা যখন রাস্তাঘাটে ধরুন চলাচলের সময় আমরা প্রায়ই আজকাল দেখে থাকি যে বিভিন্ন জায়গায় হোর্ডিং টাঙানো রয়েছে, সে সাংঘাতিক সাংঘাতিক হোর্ডিং, বিজ্ঞাপনের ভাষা। ধরুন এই যে পুজো এসে গেছে, এই সময় দেখবেন অনেক জায়গায় লেখা রয়েছে তোমার ছুটি আমার নয়। আবার তার ঠিক উল্টো দিকে দেখবেন আমরা কাউকে ফেরাই না। সেটা মানে কোন অর্থে বোঝা যায় না। মানে মানুষ তো হাসপাতালেও যায় ফিরতেই, বাড়ি ফেরার জন্য। এখন সে হয়তো বোঝাতে চায় যে আমরা কাউকে ফেরাই না মানে সবাইকে ভর্তি করে নি, কিন্তু বিজ্ঞাপনের ভাষা তো এরকমই থাকে। ঠিক সেরকম ভাবে বিজ্ঞাপনের ভাষায় থাকে যে মাঝরাত্রিরে আপনার বুকের কাছটা ব্যথা করে উঠছে, মাঝরাত্রিরে আপনার একটু ঘাম দিচ্ছে, মাঝরাত্রিরে আপনার একটু চোখটা ঝাপসা লাগছে, দেখুন তো ওটা হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক নয় তো। এখন আমি মানুষকে সচেতন করতে চাই। আমি মানে এই যারা স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন তারা মনে করেন যে, এবং স্বাভাবিকভাবেই মনে করেন যে কোনো অসুখ বা সমস্যার লক্ষণগুলো সম্পর্কে মানুষকে সচেতন করে রাখাটাই অত্যন্ত জরুরি, যাতে প্রাথমিকতম মুহূর্তে সেই রোগটাকে বা সেই অসুখটিকে তিনি চিহ্নিত করতে পারেন। কিন্তু এটা করতে গিয়ে আমরা এমন ভাবে তার মনের ওপর চাপ তৈরি করতে পারি যার ফলে তিনি সতর্কতার চেয়েও আতঙ্কিত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই কোনো সাধারণতম লক্ষণকেই তিনি, অর্থাৎ সেই আক্রান্ত ব্যক্তিটি বা তার শুভানুধ্যায়ীরা চরম জটিল কোনো একটি বিষয়কে ভেবে ফেলতে পারেন, যার ফলে তার আতঙ্কিত হওয়ার বা শঙ্কিত হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। এখন এটাও বৈজ্ঞানিকভাবে দেখা গেছে যে আমাদের এই প্রতিক্রিয়া, অর্থাৎ মানসিক প্রতিক্রিয়ার সঙ্গে অনেক রাসায়নিকের যোগাযোগ রয়েছে। যে রাসায়নিক হরমোন বা রাসায়নিক পদার্থগুলোর নিঃসরণ বেড়ে যায়, যার ফলে সত্যি সত্যি এরকম হতে পারে যে আমার হৃদস্পন্দনের গতি অনিয়মিত হয়ে গেল, এমন কিছু রাসায়নিক নিঃসৃত হলো আমার রক্তে ভয়ের ফলে, যার ফলে আমার পেশি খুব শক্ত হয়ে উঠলো। আবার তার ফলে এরকমও হতে পারে যে আমি হঠাৎ করে এমন হলো যে আমার রক্তচাপ অনেক কমে গিয়ে আমি মূর্ছিত হয়ে পড়লাম। তা সব মিলিয়ে এই যে সম্ভাবনাগুলো, এই সম্ভাবনাগুলো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়, এবং এর খুব যে ধরা বাঁধা খুব নিয়ম মেনে এইগুলো ঘটে তাও তো সব সময় নয়। ফলে আমাদের শঙ্কিত হওয়া, যে কোনো অসুস্থতা সম্পর্কে শঙ্কিত হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু সেই শঙ্কিত হওয়ার থেকে, ধরুন ছোটবেলায় আমাদের পড়তে বলা হতো কেন, তখন তো মানে আমি ধরুন একেবারেই লেখাপড়ার জগতের লোক নই, লেখাপড়া যেখানে সেখান থেকে বহু দূরে থাকতে আমি পছন্দ করি। কিন্তু ছোটবেলা থেকে তো পড়তে হতো, তার একটা কারণ ছিল যে স্কুলে না পড়লে ফেল করে যাবে, অর্থাৎ একই ক্লাসে থেকে যেতে হবে। এটাও তো ভয়, এটাও শঙ্কা। সেই শঙ্কার থেকে পড়তে হতো। পড়তে পড়তে ধরুন কোনো একটা অধ্যায়, কোনো একটা অঙ্ক, কোনো একটা ফর্মুলা, কোনো একটা চ্যাপ্টার ভালো লেগে যেতেই পারে, সেটা হচ্ছে ভালো লাগার জায়গাটা। কিন্তু তার আগে একটা তো ভয়ের ব্যাপার থাকেই। পিটানির ভয় থাকতে পারে, আমাদের আমল অব্দি অন্তত বেদ টেদ ছিল, বাড়িতে তো ছিলই, ফলে তার একটা ভয়ের ব্যাপার তো রয়েছে।
এখন সেটার থেকে আমরা পড়াশুনো করে মানে পাস টাস করার ইত্যাদির কথা ভাবনা চিন্তায় মানুষের থাকে। এখন সেটা একটা জিনিস যে আমি লেখাপড়ার জগতের মধ্যে থেকে, ভাবনা চিন্তার মধ্যে থেকে আমি হুম, আমি একটা সেইভাবে উম, একটা জিনিসকে আমার মানে কোন একটা ভয়ের জায়গাটাকে সেখান থেকে আমি অতিক্রম করার চেষ্টা করছি। কিন্তু সেই ভয়টার থেকে মুক্তির উপায় কি? ধরুন যে ফাঁকিবাজ, চরম ফাঁকিবাজ, তাকেও আপনি, যারা মাস্টারমশাই আপনাদের মধ্যে অনেকেই আছেন, তারা তাদেরকে পড়ানোর মতন করে তৈরি করবেন, যাতে সে পড়তে বসে, যাতে তার পড়াটা ভালো লাগে, যাতে সে কিছুটা হলেও বুঝতে পারে, নিজের ভুল ত্রুটিটা বুঝতে পারে, নিজের কোথায় সমস্যা হচ্ছে সেটা বুঝতে পারে। তা সেখান থেকে আপনি তাদেরকে তৈরি করতে পারেন, মানে সেই ছাত্রটিকে। ঠিক সেইভাবে আপনি সাধারণ, অর্থাৎ আপনি মানে আমি, আপনি সবাই মিলে, অর্থাৎ সমাজ তার মানুষকে, তার সামাজিক পরিবৃত্তের মধ্যে যে মানুষ রয়েছেন তাদেরকে তার ভয় মুক্তির একটা দিশা দেখাতে পারেন। তার জন্য একটা ব্যাপক সচেতনতার দরকার হয়। কিন্তু আমি কি বিষয়ে মানুষকে সচেতন করতে চাই এবং কে সচেতন করতে চাইছেন সেটার উপরই নির্ভর করে শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, তার যাবতীয় দৃষ্টিভঙ্গি। আপনাকে যদি আজকে আমরা এই যে করোনা ভাইরাস, যার পরিপ্রেক্ষিতে আজকের এই ধরুন আলোচনা হচ্ছে, এই করোনা ভাইরাস আমাদের একটা পরিচিত ভাইরাস। কমন কোল্ড বলতে যা বোঝায়, অর্থাৎ সাধারণ যে গলা ব্যথা, সর্দি, জ্বর বলে আমাদের খুব পরিচিত যে ভাইরাস, সেই কমন ভাইরাসটাই হলো করোনা ভাইরাস। ক্রাউন শেপড তার গায়ের মধ্যে থাকে, সেই জন্য করোনা তার নাম। তো সেই করোনা ভাইরাসের, আমাদের এত পরিচিত ভাইরাস হয়েও ব্যাপারটা এবারে কিরকম হয়েছে, যে আমি সাধারণত গল্পচ্ছলে এটা বলে থাকি, যে ধরুন একটা পরিচিত মস্তান, তাকে আপনি জানেন যে সে এই কাজ করতে পারে, এইভাবে সে তার দুষ্কর্মগুলো করতে পারে, কিন্তু হঠাৎ করে সে কোনো একটা উপায়ে তার চরিত্র বদলে ফেললো, তার চরিত্রও বদলালো, তার চেহারাও বদলে ফেললো, যার ফলে আপনার এই এতদিনের পরিচিত ভাইরাসটিও এক অপরিচিত, অজ্ঞাত, নতুন ভাইরাসের চেহারা নিয়ে, চরিত্র নিয়ে আপনার সামনে একেবারে সাংঘাতিক মূর্তিমান বিপদ হিসেবে উপস্থিত হলো। সেই জন্য এটাকে বলা হচ্ছে নোভেল করোনা ভাইরাস, বা যেহেতু 2019-এর উৎপত্তি আপনারা সবাই জেনে গেছেন চীনের উহান থেকে, সেই জন্য এটা কোভিড-19, নোভেল কোভিড-19 বলে এর নাম। এখন এই ভাইরাসটিতে দেখা গেল যে আমরা দেখেছি আগে যেমন বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ঘটেছিল, তখন আমরা দেখেছি যে এই রকম এক অতিমারি বা প্যান্ডেমিকের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে অনেক গোলার্ধের মানুষ আক্রান্ত হচ্ছেন, কিন্তু সেইগুলোর সঙ্গে, অর্থাৎ বার্ড ফ্লু বা সোয়াইন ফ্লু, তার সঙ্গে কোভিড-19-এর একটা তফাৎ নিশ্চিতভাবে রয়েছে। সেটা হচ্ছে যে ওই অতীতের ভাইরাসগুলির যে সংক্রমণ, তাতে যেমন অনেকে মারা গেছিলেন, তাও ঠিক, কিন্তু তার একটা নির্দিষ্ট অ্যান্টিভাইরাল থেরাপি তুলনামূলকভাবে তাড়াতাড়িভাবে, ওসেলটামিভির বলে একটা অ্যান্টিভাইরাল, খুব তাড়াতাড়িভাবে তার এফেক্টিভিটি আমরা বুঝে গেছিলাম, চিকিৎসকরা, বিজ্ঞানীরা বুঝে গেছিলেন। ফলে তার একটা সুনির্দিষ্ট উপায়ে সেই ভাইরাসকে প্রতিহত করার
বা ভাইরাসকে নিয়ন্ত্রণ করার একটা জায়গা তৈরি হয়েছিল। কিন্তু এইবারে যেটা হয়েছে যে আমরা আমাদের একটা বিপন্নতাটা আরো বেড়ে গেছে, কারণ সুনিশ্চিতভাবে মাস্ক পরা বা বারবার সাবান দিয়ে হাত ধোয়া ছাড়া বা স্যানিটাইজার ইউজ করা, এই ধরনের যে ধরনের কথা আমরা বলে থাকছি, তার বাইরে গিয়ে সুনিশ্চিতভাবে কোনো নির্দিষ্ট ওষুধ কার্যকরী হচ্ছে এই ভাইরাসটি মারতে, এরকম ব্যাপার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই জায়গাটায় শঙ্কা এবং সংশয়ের একটা জুড়ে যাওয়ার বিষয় রয়েছে। অর্থাৎ সংশয় কেন? ধরুন আমরা এই সংশয়ের ক্ষেত্রে আমাদের একটা ব্যক্তিগত নানা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। যে আমরা যখন ধরুন পালস পোলিওর নাম শুনেছেন, সেটাও একটা ভাইরাসের বিরুদ্ধে একটা অভিযান বিশ্বজুড়ে হয়েছিল, বিশেষত আমাদের এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে। তা আমরা যখন পালস পোলিও ইরাডিকেশন প্রোগ্রাম পিপিই, সেটাও একটা পিপিই ছিল বটে, সেইটায় যখন কাজ করতে যেতাম আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে মানুষ কিছু কিছু জায়গায় যেমন নির্ভাবনায় নিশ্চিন্তে সেই পালস পোলিওর টিকাটি খাওয়াতে গেলে খাই বা তার শিশুকে খাওয়াচ্ছেন, আবার অনেক জায়গায় তারা সেই আমাদের সেই পালস পোলিও মানে অভিযান তাকে প্রত্যাখ্যান করছেন, কারণ তাদের সংশয় রয়েছে। সংশয় কেন রয়েছে? তাদের মধ্যে কুসংস্কার, গোঁড়ামি, নানাবিধ কারণে তারা মনে করেছেন যে এটা খাওয়ালে তাদের অন্য রকমের ক্ষতি হতে পারে। আবার কোথাও এরকমও ঘটেছে যে যেহেতু সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে এটা পরিচালিত হচ্ছে, অসচেতন মানুষ, তুলনামূলকভাবে কম শিক্ষিত মানুষ, তাদের কাছে মনে হয়েছে যে যে রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে হয়তো পাকা রাস্তা দিতে পারেনি, তাদেরকে হয়তো পানীয় জল দিতে পারেনি, সেই ক্ষোভের কারণে তারা এরকম হয়েছে, তারা স্বাস্থ্যকর্মীকে ঢুকতে দেননি। স্বাস্থ্যকর্মীকে প্রাথমিকভাবে তারা রিফিউজ করে দেন, তাদেরকে কোনোভাবেই পালস পোলিও টিকাকরণ করতে দেননি। এরকম প্রাথমিকভাবে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই কিন্তু কর্মসূচিটা এগিয়ে চলেছিল। অর্থাৎ সংশয়ের মধ্যে একটা অবিশ্বাস থাকে, সংশয়ের মধ্যে সে প্রশ্ন থাকে এবং সেই প্রশ্নের উত্তরগুলো না পাওয়া থাকে। সেইখান থেকে তার একটা গ্রহণ বা প্রত্যাখ্যানের ধারণা তৈরি হয়। কিন্তু এই শঙ্কা এবং সংশয়, এই দুই ক্ষেত্রেই এইবারের অতিমারির একটা বৈশিষ্ট্য রয়েছে। দেখুন, আমরা সচরাচর একটা জিনিস ভুলে যাই। আমি প্রথমেই যেটা বলছিলাম যে আমরা যারা স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্য পরিষেবার জায়গায় কাজ করি, তাদের ক্ষেত্রে একটা মূল ব্যারিয়ার যাকে বলে, সেই জায়গাটা হচ্ছে মানুষের মধ্যে আস্থা অর্জন করা। যে কোনো ক্ষেত্রে আমি যদি একজন আমার ডায়াবেটিক পেশেন্টকে বলি, যে রোগীকে বলি যে আজকে আজ থেকে আপনাকে ইনসুলিন নিতে হবে, তার স্বাভাবিকভাবেই তার মনে হবে আবার একটা ছুঁচ ফোটাবো, একটা এমন ইঞ্জেকশন নিতে হবে, কারণ তার মাথার মধ্যে ধারণার মধ্যে রয়ে গেছে যে একটা ইঞ্জেকশন নেওয়া মানে একটা বেদনাদায়ক কিছু, যন্ত্রণাদায়ক কিছু, একটা ব্যথাদায়ক কিছু। সেই ব্যথা, আমি এসছি চিকিৎসকের কাছে রোগ মুক্তির জন্য, নিরাময়ের জন্য, অসুস্থতা থেকে মুক্তির জন্য, তিনি উল্টে আমাকে আরেকটি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করে দিচ্ছেন যেটা আরো ব্যথাদায়ক, পীড়াদায়ক। এই এই যে ধারণা, এই অসচেতনতা বা সচেতনতা, মানে সচেতন হতে না পারার সুযোগ তো আমাদের সবার মধ্যে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তাই সেই জায়গার থেকেই এই কোভিডের ক্ষেত্রেও যখন এক একবার এক এক রকম মন্তব্য, সে খবরের কাগজে হোক, সোশ্যাল মিডিয়ায় হোক, যখন ভেসে এসেছে, তখন সাধারণ মানুষের কাছেও মনে হয়েছে যে বাবা, চিকিৎসকরা এটা এক একজন এক এক রকম বলছেন, তার মানে এটা নিয়ে বোধহয় এতটাই সংশয়,
সুতরাং এটা নিয়ে তারা আরো বেশি শঙ্কিত হয়ে পড়েছেন। অর্থাৎ বিজ্ঞান যে সংশয় নিয়েই এগিয়ে চলে, এই ধারণাটা তো আমাদের সবার মধ্যে সেভাবে নেই। আমরা দিব্যি থাকি। ধরুন আমি এরকম তো করতে পারি, অনেক বিখ্যাত বিখ্যাত চিকিৎসকদের প্রেসক্রিপশনের ওপরেও তো লেখা থাকে যে আই ট্রিট, হি কিওরস। যদিও মানে সম্মান দক্ষিণাটা চিকিৎসকই নেন, তার কত অংশ হি তার কাছে পৌঁছায় সেটা আমি জানি না, কিন্তু এ তো আমাদের এই বৈপরীত্যর মধ্য দিয়ে আমরা দিব্যি বেঁচে পড়তে থাকি, রোজগারপাতি করি। তা এই জিনিসগুলো পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও স্বাস্থ্য চিকিৎসা এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত যে সংশয়গুলো রয়েছে, সেই সংশয়গুলো ক্রমশ বাড়ে এবং সেখান থেকে আরো তার ভয় বা শঙ্কার ব্যাপারটা বেড়ে যায়। তার সবচেয়ে টাটকা উদাহরণ হচ্ছে এবারের এই করোনার অতিমারি। কিন্তু দেখুন, এইখানেই একটা মজার বিষয় আমরা উল্লেখ করি, একটা ব্যাপার। এই যে বলছিলাম যে চিকিৎসকের সাথে সম্পর্ক, চিকিৎসকের সাথে নির্ভরতা, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়। যে কোনো শঙ্কা বা যে কোনো সংশয়কে অতিক্রম করার ক্ষেত্রে, সেটা শিক্ষার ক্ষেত্রে হতে পারে, সেটা স্বাস্থ্যর ক্ষেত্রে হতে পারে। আরোগ্য নিকেতন উপন্যাসের কথা তো সবাই জানেন, চলচ্চিত্রটিও সবাই দেখেছেন। তো সেখানে সেই মনে আছে জগবন্ধু কবিরাজ, সেই জগবন্ধু কবিরাজের বন্ধু চন্দ্রশেখর মিশ্র, তিনি খুব মানে ব্যবসায়ী মানে মনোবৃত্তির ব্যক্তি আর কি। তা তারাশঙ্কর বলছেন যে জগবন্ধু মহাশয় বলেছিলেন যে মানে যখন কথোপকথন হচ্ছে, যে পয়সার কথাটা পরের কথা, যে লাভ বললাম, মানে তার আগে বলছিলেন যে ওই কয়েকটা তো তুমি জড়িবুটি চালিয়ে দিয়ে পুরোটাই তোমার লাভ হয়। তা তার জবাবে কবিরাজ জগবন্ধু মহাশয় বলছিলেন যে দেখো, পয়সার কথাটা তো পরের কথা, কিন্তু যে লাভ বললাম সে লাভ পয়সার নয়, আর ওটাই হলো সংসারের শ্রেষ্ঠ লাভ। এক পক্ষের লাভ আরোগ্য লাভ, অন্য পক্ষের লাভ সেবার পুণ্য লাভ। খুব গুরুত্বপূর্ণ কথা। এখন এইটা বলতে গিয়ে তারাশঙ্কর উদ্ধৃত করেছিলেন, আমাদের খুব পরিচিত হচ্ছে যে যক্ষর সঙ্গে, বকরূপী যক্ষের সঙ্গে যুধিষ্ঠিরের যে বিখ্যাত কথোপকথন রয়েছে মহাভারতে বন পর্বে, সেখান থেকে যে যক্ষ বলছে যে ধন্যানাম উত্তনম কিং সিদ্ধানানাং কিং সিদুত্তমং লাভানুমুত্তনম কিং সিত কিং সুখ সুখ সুখানাং ততোত্তমম। তা এখন অর্থাৎ প্রশ্নটা মানে উনি জানতে চাই, মানে যক্ষ জানতে চাইছেন যে ধন্যের মধ্যে উত্তম কি, ধনের মধ্যে উত্তম কি, লাভের মধ্যেই বা উত্তম কি, আর সুখের মধ্যেই বা উত্তম কি। তার জবাবে যুধিষ্ঠির যেটা বলেছিলেন যে ধন্যানাম উত্তনং দাক্ষং ধনানাম উত্তনং শ্রুতম লাভানাং শ্রেষ্ঠাম আরোগ্যম সুখানাং তুষ্টিরুত্তমান। অর্থাৎ ধন্যের মধ্যে দাক্ষ, ধনের মধ্যে শাস্ত্র, লাভের মধ্যে আরোগ্য এবং সুখের মধ্যে সন্তোষ, এই চারটে জিনিসই হচ্ছে শ্রেষ্ঠ বা উত্তম। এখন অর্থাৎ সংসারে শ্রেষ্ঠ মানে লাভের মধ্যে আরোগ্য লাভকে মহাভারতে এতটাই সম্মান দেওয়া হচ্ছে যে যুধিষ্ঠির শ্রেষ্ঠ লাভের মধ্যে বলছেন যে আরোগ্য লাভ হচ্ছে শ্রেষ্ঠ লাভ। এবং সেটায় তার আরেকটি কথোপকথনের আরেকটি জায়গাতেও এরকম রয়েছে যে প্রবাসী, গৃহবাসী, আতুর ও মুমূর্ষু এদের মিত্র কে বা কারা, এই প্রশ্নের উত্তরেও যখন বলছেন যুধিষ্ঠির, যখন মানে যক্ষ যখন জানতে চাইছেন যে আতুরস্য চ কিং মিত্রং, তার জবাবে যুধিষ্ঠির বলছেন যে আতুরস্য ভীষম মিত্রং। অর্থাৎ প্রবাসীর মিত্র হচ্ছে সঙ্গী, গৃহবাসীর ভার্যা বা স্ত্রী, আতুরের মিত্র হচ্ছে চিকিৎসক,
এবং মুমূর্ষুর মিত্র হচ্ছে দান। অর্থাৎ সব ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে রোগী বা আতুর জন যে তাদের সঙ্গে চিকিৎসক বা ভিষকের এই যে সম্পর্কটা, সেটা খুব একটা পারমার্থিক জায়গায় রয়েছে। কারণ এই উম, এই যক্ষের সঙ্গে আলাপেই তো যুধিষ্ঠির এই কথাও বলেছেন যে যে লোক ঋণী ও প্রবাসী না হয়ে দিবসের অষ্টম ভাগে অর্থাৎ সন্ধ্যেবেলায় শাক রন্ধন করে সেই সুখী। তা এখন তখন তো সেই মানুষ, সেই সুখের যে বর্ণনা, সেই সুখের বর্ণনার সাথে যেমন এখনকার সুখের ক্রেডিট কার্ড অর্থনীতির যুগের সুখ মেলে না, ঠিক তেমনি আরোগ্য লাভ যে সংসারের শ্রেষ্ঠ লাভ, সেটাও তো আমাদের আশপাশের দেশ দুনিয়া তেমন কথা বলে না। তেমন কথা হলে চিকিৎসক এবং রোগীর সম্পর্কটা অনেক বেশি মানবিক থাকতো, অনেক বেশি পারস্পরিক নির্ভরতার জায়গা থাকতো। তা আরোগ্য নিকেতনের সময় থেকে আমরা অনেকটা সরে গেছি, সময়ের সাথে সাথে স্বাভাবিকভাবেই সরেছি। এবং সরে গিয়ে কিরকম হয়েছে যে ধরুন মার্কেসের একটা গল্প আছে, দ্য আদার সাইড অফ ডেথ বলে, সেখানে একটা খুব মানে সেই গল্পটার মধ্যে আবার একটা মজা রয়েছে। সেই গল্পটায় অনেক কিছুর গন্ধর কথা রয়েছে, ভায়োলেটের গন্ধ, তা খুব মজার গল্প। সেই গল্পের মধ্যে রয়েছে যে জেন্টলি wrapped in the warm climate of a coveted serenity, he felt the lightness of his artificial and daily death. অর্থাৎ আমাদের এই যে এখনকার সময়ের প্রতিদিন যে আমাদের মরে যাওয়া, মরে থাকা, সেই মরে থাকার মধ্যে তো অনেকটাই রয়েছে ভয়, অনেকটাই রয়েছে অনিশ্চয়তা, সংশয়। ফলে যে WHO মানে যখন বলেছিল হেলথ ফর অল এর মধ্যে গিয়ে, যে সেই স্বাস্থ্য বলতে সে মানসিক স্বাস্থ্যকেও বুঝিয়েছিল, চিহ্নিত করেছিল, এবং সেই মানসিক স্বাস্থ্যের জন্য মানবিকতার যে একটা প্রাথমিক দায় রয়েছে, সেই জায়গাটা থেকে তো আমরা যারা স্বাস্থ্যকর্মী, যারা স্বাস্থ্য নিয়ে ভাবেন, যারা স্বাস্থ্যর বাজেট তৈরি করেন, তারা সবাই সেখান থেকে তো সরে গেছি। এই যে সরে যাওয়ার জায়গা থেকে আমরা আবার এই করোনা অতিমারিতে দিকে একটু তাকাই। আমরা দেখলাম যে যখন এই করোনা ভাইরাসের যখন প্রকোপ শুরু হলো, সংক্রমণ শুরু হলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সরকার, বেসরকারি সংস্থা, তারা সবাই একটা কথায় খুব জোর দিলেন, সোশ্যাল ডিস্টেন্সিং। এইরকম একটা অ্যান্টি সোশ্যাল কথা, অসামাজিক কথা, যে চিকিৎসা বা বিজ্ঞান শাস্ত্রের সঙ্গে যুক্ত কোনো জায়গার থেকে সমাজের দিকে নিক্ষিপ্ত হতে পারে বা সমাজকে সেইভাবে ভাবতে বাধ্য করা হতে পারে, এটা সত্যি আমাদের ভাবনা চিন্তায় ছিল না। ধরুন লেভিটিকাসের যেখানে ওল্ড টেস্টামেন্টে রয়েছে, সেইখানে রয়েছে যে আমরা এই সোশ্যাল ডিস্টেন্সিং এর একটা ধারণার কথা পাচ্ছি, যে লেভিটিকাস সেখানে বলছেন যে এই যে সুস্থ হয়ে থাকার জন্য, আরোগ্যের জন্য, তার জন্য আমাদেরকে এই ডিস্টেন্স অর্থাৎ মানে পরস্পরের মধ্যে দূরত্ব বাড়াতে হবে। তখন অসুস্থতা বলতে কি, তখন মুখ্য অসুস্থতা হচ্ছে কুষ্ঠ বা প্লেগ। সে অর্থে তখন প্লেগ বলতে যাবতীয় এই ধরনের ভয়ঙ্কর অসুখকেই ভাবনা চিন্তার মধ্যে তাদেরকে এক কথায় চিহ্নিত করা হতো। অর্থাৎ যেমন বেন হারের সিনেমায় আপনারা দেখেছেন যে, বা পুরনো খ্রিস্টান যে সমস্ত গল্প উপন্যাসে আপনারা দেখেছেন, শুনেছেন, পড়েছেন, যে
যে কুষ্ঠরোগী তাকে একটা অন্ধকূপের মধ্যে নিক্ষিপ্ত করা হচ্ছে, সেখান থেকে তাকে বেরোতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ তার যে বিভৎসতা, অর্থাৎ যেহেতু তখন কুষ্ঠর কোনো চিকিৎসা নেই এবং কুষ্ঠরোগীদের যেহেতু সংবেদনশীলতাটা কমে যায় ত্বকের, সেখান থেকে তারা বিকলাঙ্গ হয়, খসে খসে পড়ে। ফলে সেই বিভৎস রূপ এর মানুষকে তারা সমাজের থেকে প্রান্তিক করে দিতে চায়, সমাজ থেকে দূরে ঠেলে দিতে চায়। তা সেই ধারণাটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং এর প্রাথমিক ঐতিহাসিক ধারণা ভাবা যেতে পারে। নিউ ইয়র্ক টাইমস করলো কি, যখন এভিয়ান ইনফ্লুয়েঞ্জার আউটব্রেক হলো, সেই সময় নিউ ইয়র্ক টাইমস এর একটা লেখায় তারা 2006 সালে তারা তখন সোশ্যাল ডিস্টেন্সিং শব্দটিকে একেবারে খাতায় কলমে আধুনিকতার পরিপ্রেক্ষিতে একদম জায়গা দিয়ে দিল এবং সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে। আজও দেখা গেল কি, যেখানে বারবার বলা হচ্ছিল যে পরস্পরের সাথে 6 ফুটের মতন দূরত্ব রাখবেন বা নির্দেন পক্ষে 3 ফুটের মতন দূরত্ব রাখবেন, 2 মিটার দূরত্ব রাখবেন, এরকম নানাভাবে বলা হচ্ছিল। মাস্ক ব্যবহার করবেন, গ্লাভস ব্যবহার করবেন, হাত ধোবেন বারবার সাবান দিয়ে। সেইখানে দাঁড়িয়ে হঠাৎ করে সোশ্যাল ডিস্টেন্সিং কথাটা নিয়ে এত নাড়াচাড়া হতে শুরু করলো, যার ফলে আমরা দেখলাম যে সর্বার্থে মানুষ এই অতিমারির আবহে দাঁড়িয়ে অমানবিক হয়ে গেল, অসামাজিক হয়ে গেল। আমরা দেখলাম যে আমাদের পরিচয়, আমরা সত্যি কোনোদিন তো ভাবিনি এইভাবে, মানে আমাদের ধারণার মধ্যে ছিল না যে যে মানুষটি পশ্চিমবঙ্গ থেকে পেটের দায়ে, ধরুন আমি চিকিৎসক, আমি যদি আজকে কোনো কারণে গিয়ে দক্ষিণ ভারত বা পশ্চিম ভারতে গিয়ে আমায় যদি রোজগার করতে হয়, সেটাও যেমন আমার পরিযায়ী হয়ে যাওয়া, তেমনি যিনি কায়িক শ্রম আরো বেশি করেন, তিনি যখন অন্য রাজ্যে গিয়ে কাজ করেন, তিনি যখন ঘরে ফিরতে চান, তখন সে হয়ে যায় পরিযায়ী শ্রমিক। সেই পরিযায়ী শ্রমিকের স্বাস্থ্য নিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা থাকে না। সে পরিযায়ী শ্রমিকের স্বাস্থ্য, মানে সেই পরিযায়ী শ্রমিকের সংক্রমণ দূর করার নামে তাদের গায়ের মধ্যে নির্বিচারে স্যানিটাইজার স্প্রে করা যায়। তো এই জিনিসগুলো আমরা দেখলাম, তো এই জিনিসগুলো আমাদের ধারণায় কিন্তু ছিল না। আমি জানি না, হয়তো বা কারোর মধ্যে থাকতে পারে, কিন্তু আমাদের সাধারণ অর্থে এই ধারণার মধ্যে ছিল না। এগুলো কেন হলো? এর পেছনেও রয়েছে অসচেতনতা, শঙ্কা এবং সংশয়। তার কারণটা হচ্ছে যে আমরা প্রতি মুহূর্তেই আমরা ভাবতে শুরু করতে পারি যে বাইরের থেকে যে আসছে সে ভাইরাসটি বহন করে নিয়ে আসছে এবং আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, বিপন্ন করছে। হতেই পারে সেটা, কিন্তু আমি তাহলে সেখান থেকে রোগের সংক্রমণকে ঠেকাবো কি করে? সেই ব্যাপারে কোন স্তরেই যে বিশাল কোনো সচেতনতার প্রভাব লক্ষণ আমরা দেখতে পেয়েছি, এমন কিন্তু কখনোই বলা যাবে না। আমরা দেখেছি যে এই সোশ্যাল ডিস্টেন্সিং শব্দটার অপপ্রয়োগের ফলে আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিং এর বদলে আমরা পারস্পরিক বিচ্ছিন্নতা আরো বাড়িয়ে দিয়েছি, যার অবধারিত ফল, ধরুন এই সময় অনেকে কাজ করতে যেতে পারেননি, যারা কর্মচ্যুত হননি এরকম লোকজনও, যারা বাড়িতে বসে কাজ করেছেন, করতে বাধ্য হয়েছেন, আমাদের দেশেরই যে স্ট্যাটিস্টিক্স সেখানে বলছে, সংখ্যাতত্ত্ব বলছে যে ডোমেস্টিক ভায়োলেন্স অর্থাৎ গৃহজনিত হিংসা, গার্হস্থ্য হিংসা, তার মাত্রা সাংঘাতিক বেড়ে গেছে। অর্থাৎ আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিং বললাম, ফিজিক্যাল ডিস্টেন্সিং এর কথা বললাম না, বললাম সোশ্যাল ডিস্টেন্সিং, আর তার বিভিন্ন জায়গায় ফলিত রূপ দেখলাম যে সোশ্যাল ডিস্টেন্সিং হলো আর ফিজিক্যাল অ্যাসল্ট বেড়ে গেল।
ফলে এই যে প্যারাডাইম শিফটটা ঘটলো, মানে এইটা ছিল এক্সিস্টিং প্যারাডাইম ছিল, সেটাই আরো বেশি শিফটেড টুয়ার্ডস নেগেটিভিটি হলো, সেটার কারণটা ঘটলো আমাদের এই অবচেতন ভ্রান্তির জন্য এবং আমাদের বিজ্ঞান মনস্কতার অভাবের জন্য এবং অনেক ক্ষেত্রে আত্মবৈপরীত্যের জন্য বা সেলফ কন্ট্রাডিকশনের জন্য। আমরা একটা অতিমারি হলে কিভাবে তাকে নিয়ন্ত্রণ করতে হয় সেই ব্যাপারে খুব বেশি যে ভাবনা চিন্তা আগের থেকেও ছিল আমাদের, এমনটা কিন্তু নয়। কারণটা হচ্ছে সেইখানে যে ধরুন আমরা ধরে নিই যে যক্ষায়, মানে ধরুন যক্ষায় অনেক বেশি লোক মারা যান এবং যক্ষার সংক্রমণও এই কাশির মাধ্যমে, হাঁচির মাধ্যমে হয়ে থাকে। তার সাথে কোভিডের সংক্রমণের যথেষ্ট মিল আছে, কিন্তু যক্ষায় যারা মারা যান, নিশ্চয়ই সমাজের বিভিন্ন স্তরের মানুষ মারা যান, কিন্তু যক্ষায় অধিকাংশ লোক ক্ষতিগ্রস্ত হন যারা ঘন বস্তির মধ্যে থাকেন, ঘনবসতি অঞ্চলে থাকেন, দারিদ্র সীমার নিচে অপুষ্টিতে ভোগা মানুষ। ফলে তাদের নিয়ে, অর্থাৎ যক্ষা নিয়ে, যক্ষায় অনেক বেশি মানুষ মারা যাওয়া সত্ত্বেও, ধারাবাহিকভাবে মানুষ মারা যাওয়া সত্ত্বেও যক্ষা রোগ নিয়ে আমাদের সচেতনতা সেরকম নয়। কারণ তার সঙ্গে অপুষ্টির একটা সম্পর্ক রয়েছে, যে অপুষ্টির ভ্যাকসিন হচ্ছে খাদ্য বা পুষ্টি, যেটার ব্যাপারে আমাদের কোনো রাষ্ট্র বলুন, আমাদের অধিকাংশ শিক্ষিত মানুষ বলুন, সেই ব্যাপারে আমাদের কোনো দায় আছে বলে, দায়িত্ব আছে বলে মনে হয় না। ফলে অপুষ্টিজনিত যে অসুখ বিসুখ, সেইগুলোর থেকে মানুষের রোগ মুক্তির ক্ষেত্রে প্রাথমিক যে পূর্ব শর্ত, যে পুষ্টির সরবরাহ, সেই ব্যাপারটা নিয়ে আমরা মোটেও চিন্তা ভাবনা করি না। কিন্তু কোভিডের ক্ষেত্রে যেহেতু সমাজের বিভিন্ন স্তরের মানুষ মারা গেছেন, সমাজের অনেক উচ্চকোটির মানুষ মারা গেছেন, সেই জন্য সামাজিক আলোড়ন যথেষ্ট বেশি হয়েছে, স্বাভাবিকভাবেই হয়েছে। এখন যে কোনো অতিমারির ক্ষেত্রে এইটা তো একটা বিষয়। আজকে অনেকেই যেমন এই ভ্যাকসিন আসবে কবে, ভ্যাকসিন আসবে কবে ইত্যাদি নিয়ে অনেকেই দেখবেন চর্চা হচ্ছে, চিন্তা ভাবনা হচ্ছে, কিন্তু ধরুন তারও আগে আমরা একটা জিনিস মোটামুটি বুঝতে পারছি এই ভাইরাসটির, এই অতিমারির গতি প্রকৃতি দেখে, যে যাদের শরীরের অনাক্রম্য বা ইমিউনিটি, অর্থাৎ সোজা বাংলায় যাকে বলে প্রতিরোধ ক্ষমতা বেশি বা যথেষ্ট, তারা এই অসুস্থতাকে মোটামুটি ভাবে সামাল দিতে পারছেন। যাদের কোমরবিডিটি অর্থাৎ অন্যান্য অসুস্থতা রয়েছে, তারা সহজেই এই সংক্রমণের শিকার হচ্ছেন এবং তারা সহজেই মারা যাচ্ছেন। এবং সাধারণ মানুষের মধ্যে মর্টালিটির হার যদি আমাদের দেশে শতকরা 1.5% থাকে, সেটা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর ক্ষেত্রে শতকরা 17-18% কাছাকাছি রয়েছে। কারণ তাদের এক্সপোজার বেশি, ভাইরাল লোড বেশি ইত্যাদি অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। কিন্তু ধরুন এই অতিমারির সরাসরি প্রত্যক্ষ প্রভাব নয়, আজকে এই অতিমারিটা যে সামাল দিতে পারছে, যার অনাক্রম্য বা ইমিউনিটি রয়েছে, সেই ইমিউনিটি কিন্তু তৈরি হচ্ছে আমরা যখন মায়ের পেটে রয়েছি সেই অবস্থা থেকে। তখন মায়ের পুষ্টি কিরকম হয়েছে, তখন মায়ের মানসিক অবস্থা কিরকম ছিল, তখন মায়ের কোনো সংক্রমণ হয়েছিল কিনা, এই ধরনের বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে কিন্তু গর্ভস্থ শিশুটির বেড়ে ওঠা, যেমন তার ইমিউনিটিটাও তাই। তারপরে তার খাদ্যাভ্যাস, জীবনচর্যা, সে খেলাধুলা করছে কিনা, সে কিরকম তার ঘুমোচ্ছে, কিরকম পুষ্টি পাচ্ছে, এই প্রত্যেকটা জিনিস ধারে ধারে ধাপে 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 তাকে আজকে ইমিউনিটি তৈরি করে। ফলে আমরা যারা ভাবছি যে আজকে টুক করে কিছু ওষুধ খেয়ে ফেলবো, ভিটামিন সি খেয়ে ফেললাম, জিঙ্ক খেয়ে ফেললাম, ইত্যাদি ইত্যাদি খেয়ে ফেললাম, 1 মাসের একটা কোর্স আর আমাদের ইমিউনিটি হয়ে গেল, ভাইরাসের সঙ্গে লড়াই করে জিতে যাব, সেই ধারণাটার মধ্যে একটা গোঁজামিল রয়েছে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে যে শ্রমিক বা যে মধ্যবিত্ত, যে ধরুন আইটি প্রফেশনাল, আপাতত তিনি হয়তো বেশ ভালোই টাকা পয়সা রোজগার করছিলেন,
কিন্তু হঠাৎ করে তার হয়তো মাইনেজ কমে গেল, বা যিনি কর্মচ্যুত হলেন, তার ধরুন তার স্ত্রী এই সময় গর্ভবতী হয়েছেন, তার যে পুষ্টির ঘাটতি ঘটছে, তার ফলে তার যে গর্ভস্থ ভ্রূণটি, তার ইমিউনিটি ভবিষ্যতে কম্প্রোমাইজড হবে, এবং ভবিষ্যতের যে নাগরিক, ভবিষ্যতের যে ভারতীয় হবে, তার ক্ষেত্রে, কারণ এই অতিমারিটাই, এই এপিডেমিক, এই প্যান্ডেমিকটাই তো আমাদের জীবনের একমাত্র ভাইরাল অ্যাটাক নয়। ভবিষ্যতে আরো অনেক প্যান্ডেমিক, আরো অনেক মহামারী, অতিমারি, অনাবৃষ্টি, অপুষ্টি এর সঙ্গে মানুষকে লড়াই করতে হতে পারে। আজকে সেই শিশুটি, আজকে ভবিষ্যতের ভারতবাসীর বা ভবিষ্যতের পৃথিবীর মানুষটির, যে আজকে জন্মায়নি, অথবা যে শিশু ভূমিষ্ঠ হবে আজ, বা হলো আজ, বা ভূমিষ্ঠ হবে আগামীকাল, তার ক্ষেত্রে এই পৃথিবীটা সত্যি বাসযোগ্য থাকবে কি? তার ইমিউনিটি কি সত্যি তৈরি হবে যদি তাকে আমি পুষ্টি না দিই, যদি তাকে আমি মানসিক স্বাস্থ্যের ব্যবস্থা না করি, যদি তাকে আমি সংক্রমণ মুক্ত একটা পরিবেশে তার মাকে না রাখতে পারি? এই বিষয়গুলো কিন্তু আমাদের ধারণার মধ্যে, চিন্তা ভাবনার মধ্যে সচরাচর উঠে আসে না। তার কারণটা কি? তার কারণটা আরেকটা মৌলিক বিষয়, সেটা হচ্ছে আমরা স্বাস্থ্য আর চিকিৎসা এই দুটো শব্দকে খুব সহজেই গুলিয়ে ফেলি। আমরা মনে করি যে স্বাস্থ্য মানে ব্যাপারটা হচ্ছে যে জ্বর হয়েছে, দোকানে গিয়ে দুটো প্যারাসিটামল কিনে খাওয়া, বা এমনকি পরিচিত দোকানদার থাকলে অ্যান্টিবায়োটিক কিনে খাওয়া। কিন্তু ব্যাপারটা তো তা নয়। স্বাস্থ্য মানে একটা, তার একটা বিশাল প্রেক্ষাপট রয়েছে, এবং তার মৌলিক ভিত্তিটা হচ্ছে আর্থসামাজিক। স্বাস্থ্য আদতে একটি আর্থসামাজিক বিষয়, আর্থসামাজিক এজেন্ডা বলা যায়। স্বাস্থ্য বাজেটে যদি ব্যয় বরাদ্দ না বাড়ানো যায়, তাহলে, এবং সেই স্বাস্থ্য ব্যবস্থার অভিমুখ যদি মানুষের দিকে না থাকে, তাহলে এই ধরনের অতিমারি সামলে দেওয়া যায় না। তার কারণটা হচ্ছে এই যে সেটা আজকে গোটা পৃথিবীর তথাকথিত উন্নত দেশগুলো, তৃতীয় বিশ্ব, এই প্রথম বিশ্বের দেশগুলো, এই মহামারীর প্রকোপে তাদের যে অবস্থা হয়েছে, সেটা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। এবং পাশাপাশি আমরা দেখেছি, এবং যারা সচরাচর ধরুন ভিয়েতনাম বা কিউবা এই ধরনের দেশের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো খবর টবর ছাপেন না, আলোচনা করেন না, তারাও স্বীকার করে নিতে বাধ্য হয়েছেন যে এই দেশগুলো এইগুলো সামাল দিতে পেরেছে। তার কারণ হচ্ছে এই দেশগুলো গণস্বাস্থ্যের বিষয়টাকে কখনোই উপেক্ষা করেনি, কারণ তাদের রাষ্ট্রিক যে আর্থসামাজিক অভিমুখ, সেই অভিমুখের সঙ্গে স্বাস্থ্যের, গণস্বাস্থ্যের বিষয়টা এমনভাবে জুড়ে দেওয়া রয়েছে। অর্থাৎ ঘুরে ফিরে আমার ইন্স্যুরেন্স করতে হয় কেন? আমার ইন্স্যুরেন্স করতে হয় আমাকে, আপনাকে, যে আমরা জানি যে আমি অসুস্থ হয়ে পড়লে আমার চিকিৎসার কোথায় হবে, কে করবেন, তার জন্য কত টাকা লাগবে, এগুলো আমরা কিছুই জানি না। আমরা যারা প্রত্যক্ষভাবে এই পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছি, তারা হয়তো একটা আন্দাজ করতে পারি, কিন্তু সেই আন্দাজের মধ্যেই যে ব্যাপারটা নিয়ন্ত্রণে থাকবে তাও তো নয়। এই ভয় থেকে আমাদের নির্ভর করতে হয় হেলথ ইন্স্যুরেন্স স্কিমের ওপর। প্রচুর প্রচুর টাকা সেখানে ইনভেস্ট করতে হয়, এবং আমরা আশা করি যে আমরা যখন অসুস্থ হয়ে পড়বো, ভয়ঙ্কর রকমের অসুখ বিসুখ হবে, আমরা এই টাকা সেখান থেকে ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের দেবে, স্বাস্থ্য বীমার এই হচ্ছে। কিন্তু আমরা কখনোই এরকম জিনিসের কথা ভাবতে পারি না যেখানে রাষ্ট্র সকলের স্বাস্থ্যের দায়িত্ব নেবে বা সকলের শিক্ষার দায়িত্ব নেবে। এটা আমাদের ভাবনা চিন্তা না করতে করতে, অনভ্যাসের ফলে এই ভাবনাটা, আমাদের ভাবনার যে ভাবনা বিশ্ব থেকেও আমাদের এই ব্যাপারটা হারিয়ে যেতে শুরু করেছে বা হারিয়ে গেছে। যে সত্যি তো, যে মানুষের, এই সাধারণ মানুষের স্বাস্থ্য, সেটাকে উপেক্ষা করা যে রাষ্ট্রের বা সরকারের উচিত নয়, সেটা আমরা কখনোই সেই আমাদের দাবির মধ্যে থাকে না। আমাদের ভাবনার মধ্যে না থাকলে আর দাবির মধ্যে থাকবে কি করে? ফলে এগুলো আমাদের মেনে নেওয়ার মধ্যে থাকে, এবং এই মেনে নেওয়াটাও আসে হচ্ছে সংশয়ের একটা জায়গা থেকে, যে সত্যি তো আমার এই যে অনিশ্চয়তা, যে অনিশ্চয়তার থেকে আমি গ্রহ রত্নের ওপর ভরসা করি, যে অনিশ্চয়তার থেকে আমি সাপে কাটলে এখনো তাগা বাঁধি,
তাহলে সেই রকম একটা অনিশ্চয়তা এবং অজ্ঞানতার একটা সম্মিলিত জায়গা থেকে আমি কখনো অপবিজ্ঞানকে প্রশ্রয় দিই, কখনো অপচিকিৎসাকে প্রশ্রয় দিই। অপচিকিৎসা শব্দটা এখানে ব্যবহার করলাম কেন? আমি আমার বক্তৃতার শেষ জায়গাটায় এই খারাপ বিষয়টি নিয়ে দু এক কথা বলে আমার আলোচনা এখানে শেষ করব। ধরুন, যখন এই অসুখটা অর্থাৎ করোনার সংক্রমণটা যখন খুব ছড়িয়ে পড়ছে, তখন আপনারা দেখেছেন যে 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 ধরুন বিভিন্ন অ্যান্টাসিডের নাম আমরা সবাই জানি, বিভিন্ন জ্বরের ওষুধের নাম জানি, বিভিন্ন অ্যান্টিবায়োটিকের নাম জানি, কিন্তু কি হলো বলুন তো? আমরা হঠাৎ করে জেনে গেলাম, প্রথমে শুনলাম যে হাইড্রক্সিক্লোরোকুইন। দেখা গেল যে হাইড্রক্সিক্লোরোকুইন মৃত্যু কম, মানে সংক্রমণ আটকাতে পারছে না, কিন্তু সংক্রমণের জটিলতা কমাতে পারছে। সেটা স্বাস্থ্যকর্মীদের ওপর কিছু পরীক্ষার ফলে, কিছু ক্লিনিক্যাল ট্রায়ালের ফলে এটা আমরা একটা সিদ্ধান্তে পৌঁছলাম। কিন্তু হঠাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতন সংস্থাও বলল যে হাইড্রক্সিক্লোরোকুইন করোনা প্রতিরোধে কার্যকরী নয়। কেন নয়? তারা একটা খুব স্বনামধন্য বিজ্ঞান পত্রিকা নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, তার একটা আর্টিকেল সেখান থেকে উদ্ধৃত করে বলল যে সেখানে দেখা যাচ্ছে যে হাইড্রক্সিক্লোরোকুইন কার্যকরী নয়। কিন্তু পরে জানা গেল যে এই যে রেমডেসিভির বলে একটি ওষুধ কোম্পানি, তাদের চাপের ফলে, একটি অ্যান্টিভাইরাল ড্রাগ, তাদের চাপের ফলে নাকি এই যে আর্টিকেলটা বেরিয়েছিল, যে নিবন্ধটি বেরিয়েছিল, সেই নিবন্ধের মধ্যেও তথ্যে কারচুপি করা ছিল। এখন এই ধরনের তথ্যের কারচুপি চিকিৎসা, মানে ওষুধের ক্ষেত্রে, ওষুধ ব্যবহারের ক্ষেত্রে, ওষুধ প্রয়োগের ক্ষেত্রে এই ধরনের কারচুপির কথা নানা রকম ভাবে আমরা শুনে থাকি। কারণ এই ওষুধগুলো তৈরি হয় অধিকাংশই বিদেশে। ধরুন, গত কয়েক বছরে সেন্টক্রোমান বলে একটি গর্ভনিরোধক বড়ি আর স্যারোগ্লিটাজার বলে একটি ওষুধ ছাড়া সে অর্থে ভারতের নিজস্ব প্রক্রিয়ায় তেমন কোনো ওষুধ তৈরি হয়েছে বলে আমরা জানি না। ফলে আমাদের তাকিয়ে থাকতে হয় ওই সব দেশের দিকে এবং সেই সব দেশের ট্রায়াল রিপোর্টের ওপর কিছুটা অন্ধভাবে, কারণ তারাই এভিডেন্স তৈরি করে। এবং আজকের পৃথিবীতে তথাকথিত এভিডেন্স বেসড মেডিসিনের যুগে আমরা তাকিয়ে থাকি অধিকাংশ ক্ষেত্রে সেই ওই প্রথম বিশ্ব অর্থাৎ ইউরোপ, আমেরিকার তাদের তথ্য এবং তাদের এভিডেন্সের ওপর। এবং সেইখানে একটা চমস্কির সেই কথা ছিল যে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, অর্থাৎ তথ্য নির্মাণ করার কোনো প্রক্রিয়া। এখন এই সব ক্ষেত্রে সংখ্যা তত্ত্বের নানা কারিগরি থাকে, যে সিলেকশন অফ পেশেন্টস তার ক্ষেত্রে অনেক বায়াস থাকে। এখন এই জায়গাগুলো আগে সাধারণ মানুষের মধ্যে খুব একটা জানা ছিল না, কিন্তু হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে যখন বিতর্কটা সামনে চলে এলো, তখন অধিকাংশ মানুষের কাছে, যারা খবরের কাগজটা পড়েন, সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ, তাদের কাছে এই ব্যাপারটা নিয়ে একটা সংশয় তৈরি হলো যে সত্যিই তো ওষুধপত্র নিয়েও এরকম কারবার চলে, তার মানে যেটা মানুষকে বাঁচাতে পারে এরকম একটা অতিমারির মুহূর্তে। তারপরে দেখা গেল যে রেমডেসিভিরের কাহিনী। প্রথমে ট্রাম্প সাহেব ওখান থেকে চাই পাঠালেন হাইড্রক্সি, খুব হুলুস্থুলু। তারপরে আবার ট্রাম্প যখন নিজে আক্রান্ত হলেন, তখন শোনা গেল তিনি রেমডেসিভির ইঞ্জেকশন নিয়েছেন। সিম্পল বলে একটি ট্রায়াল, এসিটিসি বলে একটি ট্রায়াল, উহানের প্রদেশের একটি র্যান্ডামাইজ কন্ট্রোল স্টাডি, এবং এখানে সলিডারিটি বলে একটি ট্রায়াল। এই চারটে ট্রায়াল গত পরশুদিন তাদের রিপোর্ট বেরিয়েছে। তারা বলতে চাইছে, মানে তার নির্যাস হলো এই যে এই রেমডেসিভির বলে এই দামি ইঞ্জেকশনটি, এই অ্যান্টিভাইরাস ইঞ্জেকশনটিও আদতেই কোনো ধরনের কোভিড এর ক্ষেত্রেই সেভাবে কার্যকরী নয়। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? আবার সংশয়ে ফিরে যাচ্ছি। কিন্তু এই সংশয়টাই তো বিজ্ঞানের ক্ষেত্রে চ্যালেঞ্জ। এই সংশয়টা আছে বলেই চিকিৎসা বিজ্ঞানের, আমরা যারা মানুষের সাথে মিশে কাজ করতে চাই, আমাদের এই চ্যালেঞ্জটা আমাদের গ্রহণ করতে খুব ভালো লাগে। কত কম
খরচে, কত কম ওষুধে বা কতটা রেশনাল ইউজের মাধ্যমে, অর্থাৎ যৌক্তিকভাবে প্রয়োগের মাধ্যমে একজন মানুষকে সুস্থ করে তোলা যায়, এটা হয়তো কোনো চিকিৎসকের ক্ষেত্রে বাহবার কোনো জায়গা নয়, কিন্তু যারা জনস্বাস্থ্য বা গণস্বাস্থ্য নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমাদের মনে হয় যে আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, আমরা যদি মানুষকে আমাদের এই চিকিৎসার মানে স্বাস্থ্য পরিষেবার প্রক্রিয়ার মধ্যে, অর্থাৎ শুধু চিকিৎসার মধ্যে না, একজন স্বাস্থ্যকর্মী হিসেবে নয়, একজন চিকিৎসক হিসেবে নয়, একজন ফার্মাসিস্ট হিসেবে নয়, একজন ল্যাবরেটরি বা মেডিকেল টেকনিশিয়ান হিসেবে নয়, একজন দায়িত্ববান নাগরিক হিসেবে যদি স্বাস্থ্য পরিষেবার প্রক্রিয়ার মধ্যে যদি জড়িয়ে নেওয়া যায়, তাহলে তার সচেতনতার ভাগ যদি আমরাও ভাগ করে নিতে পারি, তাহলে এই যে সংশয়ের জায়গাটা বললাম, অর্থাৎ 2+2 যে 5 নয়, এই 2+2 যে 4 নয়, কখনো 5 কখনো 3, এই যে ব্যাপারটা রয়েছে, এই ব্যাপারটার মধ্যে যে রহস্যময়তা, এই ব্যাপারটার মধ্যে যে আর্ট অফ মেডিসিন রয়েছে, যে আর্ট অফ মেডিসিনকে খর্ব করে এখন কমার্স অফ মেডিসিন এগিয়ে আসতে চায় বা জায়গা দখল করে নিচ্ছে, সেইখানে দাঁড়িয়ে আর্ট অফ মেডিসিন যেভাবে সায়েন্স অফ মেডিসিনকে যদি রক্ষা করতে হয়, তাহলে মানুষকে তার এই সংশয়ে কে অতিক্রম করার পন্থাটা বাতলাতে হবে, তাদেরকে একসাথে নিয়ে কালেকটিভ ওয়েতে বাতলাতে হবে। কিন্তু এইখানে দাঁড়িয়ে আবার ওই স্বাস্থ্যর যে মৌলিক প্রশ্নটা, অর্থাৎ আর্থসামাজিক বিষয়টা, সেই ব্যাপারটা আবার এসে পড়ে। একটা ছোট্ট গল্প বলে শেষ করি। আমরা সবাইকে বলছি যে আপনারা বারবার সাবান দিয়ে হাত ধুন, অন্তত 20 সেকেন্ড বা 40 সেকেন্ড হলে আরো ভালো হয়, ভালো করে ঘষে ঘষে, হাতের পিঠ ও পিঠ ঘষে আপনারা প্রত্যেকটা আঙুল আলাদা করে ঘষে 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 সাবান দিয়ে করুন, কারণ এই সাবানে ভাইরাসটা খুব সহজেই মরে যায়। এই গত বছর ঠিক এরকম সময় কি আরেকটু আগে আমি একটা সর্বভারতীয় সম্মেলন ডায়াবেটিস চিকিৎসকদের জয়পুরে গেছিলাম। সেখানে আমার ওখানে যিনি গাড়ির চালক ছিলেন, তিনি একবার এই ডায়াবেটিস নিয়ে কথা সম্মেলন হচ্ছে সেই শুনে আমায় বললেন যে, জানেন স্যার, এই যে ডায়াবেটিস খুব খারাপ অসুখ। আমি বললাম হ্যাঁ সে তো বটেই। বললেন পায়ের আঙুল টাঙুল চলে যায়, বাদ চলে যায়। আমি বললাম আপনি জানলেন কি করে? উনি বললেন যে ওর বাবার কথা। ওরা রাজস্থানের যে গ্রামে থাকেন, সেই গ্রামে অনেক দূরে দূরে জল, কুয়ো, সেখান থেকে জল আনতে হয়। ওর বাবার খালি পায়ে অধিকাংশ গ্রামে দেহাতে চলাফেরা করেন। পায়ে কোনোভাবে ইনফেকশন অর্থাৎ সংক্রমণ হয়েছিল। রোজ ড্রেসিং এর প্রয়োজন, চিকিৎসক বলে দিয়েছিলেন হাসপাতাল থেকে যে রোজ বাড়ি গিয়ে ড্রেসিং করবেন। তা ড্রেসিং করতে গেলে তো জল লাগে, পরিষ্কার জল লাগে। ওরা খাবার জল পান না, অনেক দূরে হেঁটে গিয়ে কুয়োর থেকে জল নিয়ে আসে। ওরা সাবান দিয়ে যে পরিষ্কার করবে, তারপর অ্যান্টিসেপটিক লোশন দিয়ে যে পরিষ্কার করবে, সেই উপায়টাও তাদের ছিল না। আস্তে আস্তে ওর বাবার স্রেফ জলের অভাবে, পরিশ্রুত জলের অভাবে সংক্রমণটা বাড়তে থাকে এবং শেষ অবধি পায়ের কিছুটা আঙুল খসে পড়ে যায়, শেষ অবধি হাসপাতালে আবার নিয়ে আসতে হয়, তখন পাটা কেটে বাদ দেওয়া হয়। কারণ আমরা এটা জানি যে ডায়াবেটিস হচ্ছে নন অ্যাক্সিডেন্টাল, অর্থাৎ দুর্ঘটনা জনিত অঙ্গহানি বাদ দিলে সবচেয়ে বড় কারণ মানুষের অঙ্গহানি হওয়ার। আমরা সেটা জানি, কিন্তু আমরা জানি না যে কত মানুষ জলের অভাবে পরিষ্কার ড্রেসিং অর্থাৎ পরিষ্কার স্বাস্থ্য পরিষেবাটুকু, ব্যক্তিগত স্বাস্থ্যটুকু রক্ষা করতে পারেন বা পারেন না। আমরা জানি না যে কতজন মানুষ তার স্ত্রীকে বা কতজন মহিলা তার গর্ভের সন্তানকে ঠিক মতন পুষ্টি দিতে পারছেন কি পারছেন না। আমরা জানি না যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, রাত বিরেতে ওই আমাদের বিজ্ঞাপনের ভাষাটা ঠিক কোন দিকে আমাদের তাক করে রয়েছে, কোন মনটাকে আমাদের কিভাবে ঢেকে রেখেছে, যার ফলে আমরা ভাবতেই পারি না যে একজন ব্যক্তি মানুষের, একজন সামাজিক মানুষের কি করে
সামাজিক স্বাস্থ্য উন্নত করা যায়, যার ফলে তার মন শরীর দুয়ের বিকাশ করতে পারে, যে সত্যি সত্যি যাবতীয় অসুখকে প্রতিরোধ করতে পারে। আপনাদের সবাইকে আমায় এখানে বলতে বলার জন্য আমি আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ডাক্তার, ধন্যবাদ ধন্যবাদ ডাক্তার ভট্টাচার্য। আমরা অনেকক্ষণ ধরে শুনলাম। এখানে একজন আপনারই বোধহয় পরিচিতই হবেন, তিনি বলেছেন খুব জরুরি কথা বলছো। সত্যি অত্যন্ত জরুরি কথাগুলো বললেন। এই অতিমারির আবহে শুধুমাত্র মানে আরো একটু দূরের দিকে তাকানো আর কি, সেটা খুব জরুরি ছিল। এবং কোন পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতি কাদের হতে যাচ্ছে শেষ অব্দি দীর্ঘ সময়, সেটা শুনলাম। আমি জানি না মানে আপনারা এই সঙ্গে যুক্ত আছেন, মধ্যে কোন পথে আমরা যাব। আপনি যেমন বলছিলেন যে স্বাস্থ্য সংক্রান্ত আমাদের দেশের রাষ্ট্র খুব বেশি সাহায্য করে না, বা করলেও কোন দিকে করে সেটা খুব সমস্যা। আমি একটা অন্য জায়গায় কাছে, জানেন যে শিক্ষা, সেখানে একই প্রশ্ন আমাদের মাঝে মধ্যে মনে হয় যে এটা ঠিক কোন দিকে টাকাটা দেওয়া হচ্ছে, টাকাটা কতটা দেওয়া হচ্ছে, প্রশ্ন বটেই। এবং সত্যি কথা বলতে একটা কল্যাণকামী রাষ্ট্র যদি স্বাস্থ্য শিক্ষা এসব দিকে না নজর দেয়, তাহলে কিসের জন্য খরচ করবে সেটা বলা খুব সোজা, খুব শক্ত হতো আমার কাছে অন্তত। কেউ যদি কিছু প্রশ্ন করেন তাহলে এখানে লিখতে পারেন। আমি তো একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে, জাস্ট সংক্ষেপে আর কি। একটা হচ্ছে যে আপনি বলছিলেন যে বিদেশের থেকে আমরা পাই যে স্বাস্থ্যটা মানে চিকিৎসাটা ইত্যাদি ব্যাপারটা, একটা কথা অনেকদিন আগেও শুনতাম, সেটা হচ্ছে যে মানে আমাদের দেশে প্রয়োজনীয় যে ওষুধ বলুন বা ব্যবস্থা বলুন চিকিৎসা, সেইটা বোধহয় আমাদের কাছে এসে পৌঁছয় না বিদেশ থেকে। কারণ ওখানকার যে যারা চালান, যাদের হাতে স্বাস্থ্য ব্যবস্থাটা, তারা ঠিক এইটাকে প্রায়োরিটি দিতে রাজি নন, বা ওই গরিব লোকের টিভি থেকে অন্য অনেক বড় রোগের চিকিৎসা করা বোধহয় বেটার, এইটা একটা শুনতাম। মানে এইটা এখন বোধহয় একটু বেশি হচ্ছে, যদি কিছু বলেন এই বিষয়টা আর কি। দেখুন, আমরা এটা মজা করতাম, মানে মজা মানে আমার ছাত্রাবস্থায় আমাদের এই আমি তখন ওই স্নাতকোত্তরের জন্য স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ছাত্র। সেই সময় আমরা একটা মজা করতাম যে ভাগ্যিস HIV রোগটা হয়েছিল। তার কারণ হচ্ছে, দেখুন আমেরিকানরা কেন, মানে ধরুন ওই বিল গেটস, ক্লিনটন ফাউন্ডেশন, তখন তারা খুব এই করছে, বিল গেটস ফাউন্ডেশন ইত্যাদি ইত্যাদি, তারা সব এইসব নিয়ে ভাবছে, টিভির জন্য টাকা দিচ্ছে, অমুক তুসুক সংগঠন। তা আমরা তখন ভাবতাম যে কেন হঠাৎ তারা টিভি নিয়ে পড়লো। তখন আমার খেয়াল হলো যে এটা ওই মানে ঐতিহাসিক একটা ঘটনার পুনরাবৃত্তি। যে ধরুন আমাদের এখান থেকে প্রচুর শিক্ষিত লোকজন যাচ্ছে, তারা ওখানে হয়তো বহন করে নিয়ে যাচ্ছে যক্ষ্মার জীবাণু, আর ওখানে প্রচুর HIV লোক রয়েছে যাদের সাথে মিলেমিশে এরা কাজ করছেন। ওরা ইমিউনো কম্প্রোমাইজড হোস্ট। সেখানে আমার এখান থেকে টিবি বা অন্য কোনো ভাইরাস নিয়ে গিয়ে তারা যদি ওখানে সংক্রমিত করেন, ওদের দেশের কাছ থেকে সেটা একটা থ্রেট। কারণ HIV ইনফেক্টেড পপুলেশন ওদের দেশে আমাদের দেশের তুলনায় তখন হিসেব অনুযায়ী বেশি ছিল। এইবারে ব্যাপারটা কি হলো, তাহলে আমার এখানে টিবিকে নিয়ন্ত্রণ করাটা খুব দরকার। আমাদের দেশে টিবিকে নিয়ন্ত্রণ করা সত্যিই দরকার, এই ব্যাপারে তো কোনো সংশয় নেই। কিন্তু ওদের দেশের নাড়াচাড়ার কারণটা হচ্ছে যে এই ব্যাপারটা, মানে ওই স্টিভো কেন আমাদের দেশে বেশি কাজ করেন আর কি, সেই নিয়ে একটা দেবদত্ত উত্তর প্রবন্ধের বই ছিল। তা সেরকম আর কি আমার মনে হয়েছে যে আমরা যেমন এবার কি আমাদের আমরা তো যে ধরুন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের যে আমেরিকান এবং বিলেতি টেক্সট বুক অফ মেডিসিন রয়েছে, সেইখানে ডেঙ্গি সম্পর্কে, ম্যালেরিয়া সম্পর্কে খুব বেশি কিন্তু আলোচনা নেই। কিন্তু আমাদের দেশের লোক মারা যায় ডেঙ্গি ম্যালেরিয়া এত বেশি, সেই কারণেই আমাদের মানে এই বাস্তবতাটা কিন্তু বাস্তবতা, অর্থাৎ একাডেমিক বাস্তবতার যে জায়গাটা রয়েছে। যেহেতু চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে আমি বারবার একটা জিনিস আমার যেটা মনে হয় যে ধরুন এটা কিরকম জানেন তো, যে খুব প্রচুর পণ্ডিত লোক যেমন সবসময় খুব ভালো মাস্টারমশাই হতে পারেন না,
এটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি। আবার উল্টোটাও হয়, মানে ততটা পণ্ডিত নন অথচ খুব ভালো পড়ান। ঠিক তেমনি চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রেও তাই, মানে সে অর্থে বিশাল কিছু নন, কিন্তু খুব প্রবীণ চিকিৎসক, কিন্তু তার অভিজ্ঞতা রয়েছে। অর্থাৎ আমরা তো ভুলে যাই চিকিৎসা করতে গিয়ে যে একজন রোগী আমাদের শিক্ষক, প্রতিদিন তিনি আমাদের শেখাচ্ছেন। একজন রোগীর লক্ষণ আমাকে প্রতিদিন মানে তাকে নতুন করে শেখাচ্ছে, নতুন করে আপগ্রেড করছে, নতুন করে আপডেট করছে। প্রত্যেকটি রোগীর লক্ষণ আমার কাছে চ্যালেঞ্জ। আমি যদি তাকে না অ্যাড্রেস করতে পারি, আমি যদি তার কাছ থেকে না শিখতে পারি, আমি কিন্তু পিছিয়ে পড়বো। আমি আজকে এই কম্পিউটারের জগতে আমি প্রচুর তথ্য সংগ্রহ করতে পারি, কিন্তু জ্ঞান বা উপলব্ধির জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আমাকে রুগী দেন, এবং সেটা আমার দেশের রুগী দেন, আমার দেশবাসী দেন। আমি এই জায়গাটা যতক্ষণ না আমি এই প্যারাডক্সটা যতক্ষণ না আমরা অ্যাড্রেস করতে পারবো, আমার মনে হয় যে নইলে আমাদের দেশে তো ধরুন এত শিক্ষিত, এত উচ্চ শিক্ষিত, উচ্চ প্রশিক্ষিত চিকিৎসক রয়েছেন, তাও কেন অসন্তোষ কেন মানুষের মধ্যে? কখনো এইটা ভেবে দেখা হয়েছে কেন? কেন ধরুন দুটো বিভিন্ন কর্পোরেট বলুন, নন কর্পোরেট বলুন, সরকারি বলুন, বেসরকারি বলুন, কারোর তো প্রশিক্ষণ বা শিক্ষা দীক্ষার হারের মানের তফাৎ নেই, তাহলে ক্ষোভের জায়গাটা কোথায়? ক্ষোভের জায়গাটা হচ্ছে মানবিকতা এবং অনুভূতির জায়গাটা, উপলব্ধির জায়গা, যেখানে আমি একজন মানুষকে স্রেফ রোজগারের উপায় না ভেবে আমি তাকে রাদার একটা একাডেমিক চ্যালেঞ্জ, আমার এক্সারসাইজ হিসেবে ভাবতে পারবো, যে তার একটা লক্ষণ আমার কাছে একটা চ্যালেঞ্জ, আমি তাকে অতিক্রম করছি, সেইটাকে অ্যাকসেপ্ট করছি। এই জায়গাটা, এবং সেটা হচ্ছে কখন? সেটা তখনই ভালোভাবে সাকসেসফুল হতে পারে যেটা একটা বন্ডেজ তৈরি হতে পারে। এখন সেই বন্ডেজটা আমি যে ওয়ার্ক প্লেসে রয়েছি, সেটা যদি আমার সরকার দেয়, সরকার, আমি ধরেই নিতে পারি যে কর্পোরেট সে বাণিজ্য করতে নেমেছে, তার কাছে করোনা মানে তখনই ধরুন আমরা এরকম বিজ্ঞাপন তো দেখেছি যে খুব কলকাতার খুব নামি কর্পোরেট হসপিটালের খুব নামি চিকিৎসক তিনি বলছেন মাস্ক পরার কোনো দরকার নেই, ভিডিও ভাইরাল হয়েছে, তারপরে হু হু করে করোনা বেড়ে গেছে। মানে ওই ঘটনার জন্য বেড়েছে তা না, এটা উনি জানতেন না বলে তা না, কিন্তু এইটা হচ্ছে আমাদের আমাদের আমি যদি বলি খুব খারাপ শুনতে লাগবে যে ওভার স্মার্টনেস এর জন্য হয়েছে, কিন্তু বিজ্ঞান যে প্রতিদিন শেখার, বিজ্ঞান যে প্রতিদিন আমাকে শিক্ষা দেয়, এই বেসিক বিজ্ঞান মানসিকতাটা, এই বৈজ্ঞানিক মানসিকতাটার অভাব থাকলে খুব মুশকিল। এইটা আমার মনে হচ্ছে সবসময় আমাদের এখানে অভাব হয়ে যায়। এইটা একটা বলছিলেন সংশয়ের কথাটা, সত্যি বিজ্ঞানে একটা সংশয়ের মধ্যে দিয়ে এগোয়, সেইটা বলে এই সমাজে খুব, মানে আমরা সাধারণ মানুষরাও যারা ডাক্তারের সঙ্গে যুক্ত, তারাও বুঝতে পারলাম যে কিভাবে পরিস্থিতিগুলো পাল্টে, মানে এগুলো পাল্টাচ্ছে, আপনাদের মতামত গুলো পাল্টাচ্ছে। আর একটা ছোট্ট কথা জিজ্ঞেস করবো, সেটার সঙ্গে খুব সম্পর্কিত, আপনি বলেছিলেন আমাদের দেশে নয়, ধরুন আপনি যেটা বলছেন যে গণস্বাস্থ্যে কাজ করেন, যে পোলিওর ভ্যাকসিনটা নিতে চায় না, কিন্তু বিদেশ ও পার্টিকুলারলি মার্কিন যুক্তরাষ্ট্রে এই যে বিরাট সংখ্যা একটা অ্যান্টি ভ্যাকসিনারদের খবর শুনতে পাই, এটা কেন? দেখুন, এটা খুব ইন্টারেস্টিং জায়গা। দেখুন এই সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা হয় আর কি, যারা ভ্যাকসিনের নিয়ে চর্চা করেন, এই কনস্পিরেটরি থিওরি যাদের বলা হচ্ছে এখন, যে তার মধ্যে একটা কনস্পিরেটরি থিওরি তো হচ্ছে যে আমরা ধরুন এই যে বললাম, আমরা বিদেশি গাইডলাইন গুলোকে অন্ধভাবে ফলো করি। আমরা কি বলি যে সমস্ত ডায়াবেটিক রোগী, এমনকি এখন তো বলা হচ্ছে যে বিদেশের অনুকরণে যারাই মানে এল্ডারলি পার্সনস, তাদের প্রত্যেকের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়া উচিত, নিউমোনিয়া ভ্যাকসিন নেওয়া উচিত। যারা কনস্পিরেটরি থিওরির পক্ষে বলছেন, তারা তো বলছেন যে এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের ওভার ইউসেজের ফলে এই কোভিড এর মানে এই মিউটেশনটা বেড়ে গেছে। এখন এটা তো সব সময় আমার কাছে মনে হয় যে, এবং দেখুন এইখানে না একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, গভর্নমেন্টের রেগুলেশন, সেটা আমার মনে হয়েছে যে আমাদের এখানে অনেক ধীরে ধীরে, আমাদের এখানে প্রাইভেট সেক্টরে যে ধরনের ভ্যাকসিন দেওয়া হয়, সরকারি ব্যবস্থায় কিন্তু অতগুলো ভ্যাকসিন দেওয়া হয় না, দেওয়া হতো না। সরকারি, এবং ধরুন একটা আমি আপনাকে আরো একটা সহজ করে বলি, যে কিছু কিছু ভ্যাকসিন আছে যেগুলোয় খুব কম হলেও পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, এবং তার হয়তো খুব ফ্যাটাল পার্শ্ব প্রতিক্রিয়া, ধরুন 10,000-এ একজন হতে পারে,
এইবারে আমি যখন একটা প্রোগ্রাম বা কর্মসূচি নিচ্ছি কোন একটা অসুখ বা রোগকে নির্মূল করা বা নিয়ন্ত্রণ করার জন্য, তখন সেই ভ্যাকসিনেশন প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে যে অধিকাংশ মানুষকে প্রোটেক্ট করব। সেইটা করতে গিয়ে ওই কোল্যাটারাল ড্যামেজের মতন যদি একজন দুজন আমার ইয়েও হয় সেক্ষেত্রে, কিন্তু এই যে বলি যে ধরুন একটা অ্যান্টিবায়োটিক, সেই অ্যান্টিবায়োটিকটা 85% যদি কাজ করে তাহলে আমরা ধন্য ধন্য করি। তো কিন্তু আমরা ভুলে যাই যে 15 জনের ক্ষেত্রে কিন্তু ওটা কাজ করবে না, 100 জনের মধ্যে 15 জনের। এইবারে আমি যদি মানে আমি খুব ভালো একটা জায়গায় গিয়ে, মানে একদম ধরুন পৃথিবীর সেরা জায়গায় গিয়ে যখন ওই ওই অ্যান্টিবায়োটিকটি প্রয়োগ করলাম একজন রুগীর ক্ষেত্রে বা 100 জন রুগীর ক্ষেত্রে, ধরুন 90 জন রুগী সুস্থ হয়ে গেলেন, কিন্তু যে 10 জন রুগী মারা গেলেন তার কাছে কিন্তু সাকসেস রেট 0%। সেই একজনের কাছে কিন্তু, ইন্ডিভিজুয়ালের কাছে কিন্তু সেটা 0। তার কাছে কিন্তু 85% সাকসেস, ইট মিনস নাথিং। তার কাছে কিন্তু ওই 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 সংখ্যার ওই স্ট্যাটিস্টিক্স এর কোনো মূল্য নেই, কারণ তার কাছে 100% লস হচ্ছে। এইবারে সেই ব্যক্তি হিসেবে তিনি যখন বিচার করছেন তার ক্ষেত্রে এই রিজেকশনটা আসবেই। এবার সব ভ্যাকসিনগুলোর ক্ষেত্রেও তাই। এবার 70-80% যদি প্রোটেকশন দেয়, ধরুন টাইফয়েডের ভ্যাকসিন 50-60% মেরে কেটে প্রোটেকশন দেয়। যারা উচ্চবিত্ত মধ্যবিত্ত, যারা ছেলেপুলেকে সুইমিং পুলে সাঁতার কাটতে পাঠান, তারা ভ্যাকসিন দেন। আমার আমলে ছিল না, আমার আমলে হলেও ওষুধ খেতে হয়েছে, ফুচকাও খেয়েছি, ওষুধও খেয়েছি। কিন্তু এখন তো ভাবনা চিন্তা, মানে এই যে প্যারাডাইমটা তো শিফট হচ্ছে, ভাবনা চিন্তাগুলো সেইভাবে পাল্টাচ্ছে। চিকেন পক্সের ভ্যাকসিনের ক্ষেত্রে চিকেন পক্স যারা ভ্যাকসিনেটেড হয়েছেন তাদের মধ্যে হয়তো 10,000 জনের একজনের হয়তো গুলেনবেরি বলে একটা খুব খারাপ ব্যারাম হতে পারে, কোনো মাল্টিপল স্ক্লেরোসিসের মতন একটা ব্যারাম হতে পারে, কিন্তু বাকিদের তো হবে না। ঠিক তেমনি জলাতঙ্কের ক্ষেত্রেও তাই। খুব রেয়ার এখনকার যে ভ্যাকসিন গুলো যেগুলো সেল কালচার করে তৈরি করা হয় সেইগুলোর ক্ষেত্রে তো এই সাইড এফেক্ট গুলো, আগে কি হতো, আগে মেন সাইড এফেক্ট গুলো ছিল হচ্ছে অ্যালার্জি, কারণ সেগুলো হয়তো সেরাম থেকে তৈরি করা হতো, সেই সেরাম থেকে তৈরি হয়ে এসে তার অ্যালার্জিক রিয়াকশন হতো, সেইটা নিয়ে লোকের খুব বেশি চিন্তা ছিল, জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, গায়ে চাকা চাকা দাগ হচ্ছে। আর এখনকার যে জিনিসগুলো সেগুলো যেহেতু অধিকাংশ জেনেটিক্যালি মডিফাইড, মানে ইঞ্জিনিয়ার্ড, সেই ক্ষেত্রে রিস্ক অফ মিউটেশন থাকে, আইদার মিউটাজেনেসিটি অথবা মাইটোজেনেসিটি, এই রিস্কটা থেকে যায়, কিন্তু সেটা মিনিমাইজ করা হচ্ছে, ডেফিনেটলি মিনিমাইজ করা হচ্ছে করে। আর দেখা হচ্ছে যে আমি বেশি সংখ্যক লোককে প্রোটেক্ট করতে পারছি, ওই 1-2 লোক বা কারোর ক্ষেত্রে ওইটা ঘটছে। এখন ওই যে বললাম, আমি একটা, ধরুন আপনি গেলেন, ওই একটা সে মজার কাহিনী রয়েছে না, একজন সার্জেন আর একজন রুগী, তিনি এসে বলছেন যে রুগী এসে শুয়েছেন, যখন অজ্ঞান হবেন সেই সার্জেন শল্য চিকিৎসক তিনি অপারেশন করতে যাচ্ছেন, তখন বললেন যে ডাক্তারবাবু আমার খুব ভয় করছে। বলছে কেন? বলছে এই অপারেশনটায় কিরকম রিস্ক? বলছে এই অপারেশনটায় 10 জনের মধ্যে 9 জনই মারা যায়। বলছে সে কি? বলছে হ্যাঁ, আমিও, চিন্তা করবেন না, আমিও এটা 10 নম্বর অপারেশন করছি আর আমার এর আগে 9 জনই রুগী মারা গেছেন, সুতরাং আপনার বাঁচার চান্স 100 ভাগ। এবার আপনি কিভাবে দেখবেন বিষয়টা, সেইভাবে হচ্ছে। এই ক্ষেত্রে এইটাই রহস্য, এইটাই চ্যালেঞ্জ। বুঝতে পারছি। ঠিক আছে, আজকে অনেক ধন্যবাদ আপনাকে, আপনি সময় দিয়েছেন আমাদের। আর একটা অন্য দিক শুনলাম, আর সত্যি কথাই বলছি। আর একটা কথা শুনতে শেষকালে খুব ভালো লাগলো, একজন শিক্ষক হিসেবে যে আমরা যখন বলি যে ছাত্রদের কাছে শিখি, আপনি যখন বললেন রোগীর কাছে শেখেন, আমার খুব শুনতে খুব ভালো লাগলো। মানে এটা আমার সব মনে হয়, এটা আমার মানে মাস্টারমশাইও বলতেন আপনাদের। আমি যতদূর জানতাম যে, আচ্ছা ডাক্তার সত্যব্রত দাশগুপ্ত কি এখন আপনাদের সভাপতি আছেন? হ্যাঁ, সভাপতি আছেন। হ্যাঁ, উনি একটু শরীরটা খারাপ বলে
আচ্ছা, উনি আমার পরীক্ষক ছিলেন এবং মাস্টারমশাই ছিলেন, মানে উনি আমার ফাইনাল এমবিবিএস এর আরজি করে পরীক্ষা নিয়েছিলেন, আবার পরবর্তীকালে মেডিকেল কলেজে চলে এসেছিলেন যখন উনি আমার মাস্টারমশাই ছিলেন আর কি। সেই মানে আমরা এই ধরনের শিক্ষকদের কাছ থেকে কিন্তু আমরা এই জিনিসগুলোই শিখেছি যে এই রুগীদের কাছ থেকেই শিখবে তোমরা, মানে বইয়ে শিখবে, আমার কাছে শিখবে, কিন্তু তারপরেও প্রতিদিন শিখবে রুগীর কাছ থেকে। মানে এইটা আমার কাছে মনে হয় যে সবসময় খুব ইম্পর্টেন্ট মনে হয়। আপনার নাম যখন আলোচনা হয়েছে তখন ওনার সঙ্গে কথা বলেই করেছিলাম, আবার বলবো, আপনি বলে ধন্যবাদ। আচ্ছা, বাকি সবাইকে আমরা সবাই যারা যে শ্রোতা ছিলেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি, যারা বিজ্ঞান পরিষদের আজকের এই ওয়েবিনারে ছিলেন সারাক্ষণ। আমরা একটা নতুন কথা হয়তো শুনলাম, কেউ অন্তত আমি তো অনেকটাই নতুন কথা জানলাম, আপনারাও আশা করি উপকৃত হয়েছেন, এনরিচড হয়েছেন। সবাইকে ধন্যবাদ। আবার পরে কোনো এক সময় আমরা হয়তো যদি এইভাবে পরিস্থিতি চলতেই থাকে তাহলে হয়তো আবার আমরা এইভাবেই দেখা করবো আপনার সঙ্গে, তা না হলে পরিষদের অফিসে দেখি কত তাড়াতাড়ি আমরা মিট করা যায়। ধন্যবাদ সবাইকে। আমি তাহলে আজকে এই ব্রডকাস্ট শেষ করছি। Subscribe now and press the bell icon. Never miss an update.